সবাইকে জানাই আমার নমস্কার, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকের কাহিনী বাঘ শিকার। মনোরঞ্জন সেনের লেখা এই কাহিনীটি সত্য মিথ্যা যাচাই করার কোনো যদিও সুযোগ নেই, তবু এই কাহিনী সত্য বলেই নিবেদিত হয়েছে। আমি আজকে এই কাহিনী আপনাদের শোনাচ্ছি লেখক মনোরঞ্জন সেনের জবানিতেই। কাহিনীর নাম বাঘ শিকার। জিম করবেটের রচিত ম্যান ইটার্স অফ কুমায়ুন শিকারী সমাজে বিশেষভাবেই পরিচিত। শিকারী জীবনে উৎসাহ ও প্রেরণা লাভ করার মতো উপাদান এই বইখানিতে যথেষ্ট পরিমাণে রয়েছে। উত্তরপ্রদেশের অনেক শিকারী এই বইটি পড়ে শিকার সম্বন্ধে বিশেষভাবেই উৎসাহিত হয়েছেন। আমার বন্ধু N.R. কিদওয়াই একজন বিশিষ্ট শিকারী বলে লখনৌ শহরে সকলের কাছে বেশ সুপরিচিত। নিবিড় বন ও অরণ্যের ভেতর শিকারের সন্ধানে বন্দুক কাঁধে ঘুরে বেড়ানোর মধ্যে যে তীব্র আনন্দ ও উত্তেজনা রয়েছে তার স্বাদ তিনি বহুবার আকণ্ঠ পান করে পরিতৃপ্ত হবার সৌভাগ্য লাভ করেছেন। বহু বাঘ, ভাল্লুক ও চিতাবাঘ বধ করে নিজের অপূর্ব শিকার কৌশলের পরিচয় তিনি ইতিমধ্যেই বহুবার প্রদান করেছেন। সম্প্রতি তিনি একটি বাঘিনীকে হত্যা করে তার দুটি বাচ্চাকে জীবন্ত অবস্থায় ঘরে নিয়ে এসেছেন এবং অতি যত্নের সহিত তাদের প্রতিপালন করছেন। তার এই বীরত্বপূর্ণ অভিযানের সাক্ষী থাকার সৌভাগ্য আমার হয়েছিল এবং সেই জন্য সেই অদ্ভুত কাহিনী বর্ণনা করার ইচ্ছাও স্বভাবত আমার মনে জেগে উঠেছে। ধৃত বাচ্চা দুটির বয়স কিন্তু 3 মাসের অপেক্ষায়ও কম। কিদওয়াই স্বয়ং তাদের দেখাশোনা ও পরিচর্যা করে থাকেন। মাহারা ছানা দুটিকে এমন শিশু অবস্থায় লালন পালন করা কতখানি কষ্টকর তা সহজেই অনুমান করা যায়। মাতৃহৃদয়ের স্বাভাবিক স্নেহবেষ্টনী হারিয়ে এইভাবে লালিত পালিত হওয়া বড়ই দুর্ভাগ্যের বিষয়, সন্দেহ নেই। কিন্তু আমার বন্ধু যতখানি যত্নের সঙ্গে তাদের পালন করছেন তা দেখে সত্যি বিস্মিত হতে হয়। বোতলের সাহায্যে দিনে 2 বার করে ছানা দুটিকে দুধ খাওয়ানো হয়। নানাভাবে যত্ন ও আদর লাভ করেও কিন্তু ছানা দুটির মনে আনন্দ নেই। স্বাভাবিক স্বাধীনতা ও অধিকারচ্যুত হয়ে বাচ্চা দুটো সব সময় মনমরা হয়ে থাকে। মায়ের জন্য তাদের মন চঞ্চল হয়ে ওঠে এবং সেই জন্য মাঝে মাঝে ওরা কান্নাকাটিও করে থাকে। আরও 1 মাস পর্যন্ত বাচ্চাদের কেবল দুধ খাইয়েই রাখা হবে। 4র্থ মাসে মাংস ও হাড় সেদ্ধ করে খাওয়ানোর ব্যবস্থা করা হবে। এইভাবে কিছুদিন বাঁচিয়ে রাখতে পারলেই ওদের লখনৌ জুতে উপহার স্বরূপ প্রদান করবেন বলেই আমার বন্ধু স্থির সংকল্প করেছেন। উত্তরখেরিতে অবস্থিত চন্দন চৌকির 15 মাইল দূরে জমিদার অধিকৃত এক জঙ্গল থেকে বাঘের বাচ্চা দুটিকে সংগ্রহ করা হয়েছিল। জমিদার স্বয়ং কিদওয়াইয়ের বিশেষ বন্ধু। তার জমিদারির আশেপাশে একটি বাঘিনী কিছুদিন ধরেই গৃহস্থের পালিত পশু বধ করতে আরম্ভ করায় তিনি কিদওয়াইকে স্মরণ করেন। শিকারের এই সুবর্ণ সুযোগ আমার বন্ধু তৎক্ষণাৎ বিনা দ্বিধায় গ্রহণ করলেন এবং সাংবাদিক হিসাবে তার সঙ্গী হওয়ার জন্য আমাকে অনুরোধ করলেন। শিকার কাহিনী এতদিন কেবল বইয়ের পাতাই পড়েছি। এ সম্বন্ধে সাক্ষাৎ অভিজ্ঞতা লাভের সুযোগ আমার জীবনে আজ পর্যন্ত ঘটেনি। সুতরাং এইরূপ অপ্রত্যাশিতভাবে শিকারীর সঙ্গী হওয়ার আমন্ত্রণ পেয়ে আমিও রাজি হয়ে গেলাম।
নির্দিষ্ট সময়ে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আমার বন্ধু অতি অল্প সময়ের মধ্যে বাঘটির আস্তানা সম্বন্ধে প্রচুর সংবাদ সংগ্রহ করে ফেললেন। বাঘিনীর অত্যাচারে উৎপীড়িত গ্রামবাসী আমাদের দেখে অতিমাত্রায় উত্তেজিত হয়ে উঠল। চক্ষের পলকে আমাদের চারিদিকে এক দুর্ভেদ্য চক্রব্যূহ রচনা হয়ে গেল। বাঘের কাহিনী বর্ণনা করার জন্য সকলেই উৎসুক। অপেক্ষা করা বা অন্যের বর্ণনা শ্রবণ করার মতো ধৈর্য কারুর মধ্যেই দেখতে পাওয়া গেল না। আমার বন্ধু গ্রামবাসীদের কতকগুলো প্রয়োজনীয় বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করলেন, কিন্তু জবাব দেবার জন্য প্রত্যেকে অতি মাত্রায় ব্যগ্র বলে গোলমালের সৃষ্টি ভিন্ন আর কিছুই হলো না। অবশেষে রামস্বরূপ নামে এক স্থানীয় শিকারী আমাদের এই অপ্রীতিকর অবস্থা থেকে উদ্ধার করে প্রয়োজনীয় সকল সংবাদ প্রদান করল। বাস্তবিক রামস্বরূপের চুপ রহো আদেশে সমস্ত গোলমাল যেন নিমেষে স্তব্ধ হয়ে গেল। আমরাও বিনা পরিশ্রমে পরিত্রাণ পেলাম। বাঘিনীর আস্তানা কোথায় এবং কেমন করে তার দর্শন লাভ করা যায় সে সম্বন্ধে সঠিক খবর আমরা রামরূপের কাছ থেকেই সংগ্রহ করেছিলাম। আমরা যখন এই সকল খবর সংগ্রহ করতে ব্যস্ত, ঠিক সেই সময় একজন গ্রামবাসী দৌড়ে এসে খবর দিল যে বাঘিনীটি একটি হরিণ বধ করেছে। এই কথা শুনে স্বভাবতই আমরা অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলাম। ওই গ্রাম থেকে 1 মাইল দূরে প্রায় উত্তরপ্রদেশের প্রান্তে অবস্থিত একটি ক্ষুদ্র অরণ্যের দিকে রামস্বরূপ আমাদের নিয়ে চলল। সেখানে গিয়ে কিদওয়াই এক মৃত হরিণ শিশু আবিষ্কার করলেন। জীবটিকে সেই দিন ভোরের দিকে হত্যা করা হয়েছে। বাঘিনী অতি সামান্য অংশ ভক্ষণ করেছে এবং দেহটি একটি ক্ষুদ্র ঝোপের ভিতর টেনে নিয়ে গেছে। ভোজ্য বস্তুর অবস্থা দেখে মনে হলো ভোজন পরিসমাপ্তির মানসে বাঘিনী কাছেই কোথাও অপেক্ষা করে রয়েছে। উপযুক্ত অবসর পেলেই অসমাপ্ত কাজ সমাপ্ত করে ফেলবে। গ্রামের চারদিক থেকে প্রায় 150 লোক ইতিমধ্যেই জমিদারবাবু সংগ্রহ করে ফেলেছেন। কিদওয়াইকে সাহায্য করার জন্যই এদের নিযুক্ত করার ব্যবস্থা করেছেন তিনি। বাঘের অনুসন্ধানকল্পে যে জঙ্গলে আমরা প্রবেশ করেছিলাম সেখান থেকে প্রায় 50 একর জমি ঘন বনে আচ্ছাদিত। নিহত জীবটি ওখানে ওই নিবিড় বনের মধ্যে পড়ে থাকায় বাঘিনীর অবস্থান সম্বন্ধেও আমরা নিঃসন্দেহ হয়েছিলাম। বনের ঠিক মাঝখানে বিভিন্ন গাছের উপরে আমার বন্ধু ও অন্যান্য সঙ্গীরা নিজেদের স্থান ঠিক করে নিলেন। অনেক চেষ্টা করেও কিন্তু বাঘিনীটির দর্শন আমরা পেলাম না। ব্যর্থ চেষ্টায় ক্লান্তিতে মন হতাশ ও অবসন্ন হয়ে পড়ল। অতঃপর কি করা যায় সেই সম্বন্ধেই আমরা সবাই মিলে আলোচনা আরম্ভ করলাম। স্থির হলো বনের অবশিষ্ট অংশে শূকর ও অন্যান্য জীব শিকারের উদ্দেশ্যে আবার বিটিং আরম্ভ হবে। এই উদ্দেশ্যে আবার অন্য এক স্থানে মাচান প্রস্তুত করা হলো। উপর্যুপরি বিটিং করা হলো, কিন্তু ডজন খানেক বন মুরগি ভিন্ন আর কিছুই পাওয়া গেল না। অগত্যা ফিরে যাওয়াই স্থির হলো। বন্দুকধারী শিকারীদের একে একে তাদের নির্দিষ্ট স্থান থেকে তুলে নিতে আরম্ভ করলাম আমরা। বন্দুক হাতে জমিদারের এক কিশোর ভাইকে আমরা সকলের শেষে তুলে নিতে গেলাম। হাতির পিঠে আমাদের আসতে দেখে সে উত্তেজিত হয়ে চিৎকার করে উঠল, আমি বাঘিনীকে দেখেছি, আমি দেখেছি বাঘিনীকে।
এই সংবাদে দলের মধ্যে আবার উৎসাহ ও চাঞ্চল্য দেখা দিল। ছেলেটিকে প্রশ্ন করে জানা গেল, বিটিংয়ের সময় একটি গাছের নিচে আধ মিনিট দাঁড়িয়ে থেকে বাঘিনী ধীরে ধীরে পাশের বনের দিকে চলে গেছে। তৎক্ষণাৎ সমস্ত দলকে আবার নতুনভাবে সংঘবদ্ধ করতে হলো। বন্দুকধারীরা আবার নিজের নিজের স্থান অধিকার করে শিকারের জন্য প্রস্তুত হলো। বাঘিনীও ইতিমধ্যে নিজের বিপদ সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। শিকারীদের চিৎকার প্রথমবার তার কানে ঢোকা মাত্র সে একটি গাছের তলা দিয়ে পালিয়ে গেল। সেই গাছের উপর একজন মুখিয়া শিকারী চুপচাপ বসেছিল। সে আমাদের বলল, বাঘিনী শান্ত পদক্ষেপে ওই পথে প্রস্থান করেছে বলে দিক নির্দেশ করল। সেদিন আবার তৃতীয় অভিযানের আয়োজন করার পক্ষে যথেষ্ট দেরি হয়ে গিয়েছিল। সেজন্য সেদিকে আর মন না দিয়ে সবাই মিলে পরের দিনের প্রোগ্রাম সম্বন্ধে জল্পনা শুরু করে দিলাম। একজন শিকারীর কাছ থেকে জানা গেল যে বাঘের বাচ্চার শব্দ সে শুনতে পেয়েছে। সুতরাং পরদিন বাচ্চাদের অনুসন্ধান করে বাঘিনীকে ধরতে পারা যাবে বলে সকলে আশা করতে আরম্ভ করল। মনে প্রাণে আমরা আবার নতুন উৎসাহ অনুভব করতে লাগলাম। অবশেষে সেদিনের মতো অভিযান শেষ করে আমরা ফিরে এলাম। কিদুয়াই বাঘের ছানা জীবন্ত অবস্থায় ধরবার জন্য ক্ষেপে উঠলেন। সেজন্য পরদিন ভোরবেলায় দল বল সহ বাঘিনীর সন্ধানে তিনি যাত্রা করলেন। বাচ্চাগুলিতে স্থানান্তরিত করা হয়েছে কিনা সে বিষয় পরীক্ষা করাও তার উদ্দেশ্য ছিল। নির্দিষ্ট ঝোপের কাছে গাছের উপর শিকারীদের স্থান ঠিক করা হলো। মুখিয়াদের 4 গ্যালন মদ দান করবেন বলে কিদওয়াই প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেজন্য তারাও শিকারে বিশেষ উৎসাহিত হয়ে উঠেছিল। বিকেল প্রায় 5টার সময় আমি জমিদার বাড়ির সামনে এক মাঠের মধ্যে শিকারীদের জন্য অপেক্ষায় বসেছিলাম। হঠাৎ কে কে শব্দ শুনে তাকিয়ে দেখি কিদওয়াই ও তার শিকারী দল দুটি বাঘের ছানা সঙ্গে নিয়ে অত্যন্ত উৎসাহের সঙ্গে ফিরে আসছে। গ্রামবাসী সকল শিশু ও যুবক তাদের ঘিরে প্রচন্ড কলরব তুলে দিয়েছে। জমিদারবাবু স্বয়ং এ দৃশ্য দেখে উত্তেজিত হয়ে উঠলেন এবং স্ত্রী ও ছেলেমেয়েদের ছানা দুটিকে দেখাবার জন্য অধীর আগ্রহে তাদের প্রায় অন্য সকলের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন। আমার কিন্তু শিকার কাহিনী পুরোপুরি জানার জন্য মনে অদম্য কৌতূহল জেগে উঠল। তাই কিদওয়াইকে প্রশ্ন করায় তিনি বললেন, আমাদের দলবল সহ আমরা পুনর্নির্দিষ্ট ঝোপটির দিকে অগ্রসর হলাম। রামদিনকে পুকুরের পশ্চিমে রাখা হলো, লালুয়া পূর্ব দিকে রইল, রামবলি দক্ষিণে এবং আমি নিজে অন্যদের সঙ্গে উত্তরে রইলাম। লালুয়া নামে আর একজন শিকারী আমার 50 গড় দূরে ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে বাঘিনী ওই পথেই সরকারি বনের দিকে যাত্রা করবে। আর সত্যি সত্যি 2 মিনিটের মধ্যে একটি ছানাকে মুখে নিয়ে বাঘিনীটিকে ওই বনের দিকে অগ্রসর হতে দেখা গেল। তৎক্ষণাৎ শিকারীদের মধ্যে 2 জন পদচিহ্ন অনুসরণ করে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত হলো। স্থির হলো লাচ্চু সস্থানে পৌঁছে সংকেত সূচক শব্দ করে বাঘিনীর সংবাদ রামদিনকে দেবে এবং রামদিন আবার ওই রকম চিৎকার করে দলের সকলের নিকট সংবাদ পাঠাবে। এইরূপ আয়োজনের ফলে অতি শীঘ্রই ঝোপের মধ্যে ঢুকে ছানা দুটিকে আমি নিয়ে আসতে সমর্থ হয়েছি। উত্তেজনার অবসান হওয়ার পর সকলে মিলে রাত্রের ভোজন সমাধা করা হলো। স্থির হলো যে পরদিন ভোরবেলা বাছা বাছা কয়েকজন শিকারীকে নিয়ে আমরা হাতির পিঠে চড়ে শিকারের
উদ্দেশ্যে ওই স্থান থেকে যাত্রা করব। সত্যিই আমরা সূর্যোদয়ের আগে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। বাঘিনী যে বাচ্চার খোঁজে পরদিন ওইখানে আসবে সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ ছিল না। সুতরাং পূর্বদিন ছানা দুটিকে যেখানে দেখা গিয়েছিল তার কাছেই আমরা স্থান গ্রহণ করলাম। 2 ঘন্টা অপেক্ষা করার পর প্রায় 8:30টার সময় আমরা আধ মাইল দূরে একটা হরিণের চিৎকার শুনতে পেলাম। 15 মিনিট পরে বানরের কিচিরমিচির শব্দ শোনা গেল। কিদওয়াইয়ের দৃষ্টি বাঘিনীর আগমন প্রতীক্ষায় বিশেষভাবে নিবদ্ধ ছিল এবং সেজন্য যে কোনো শব্দ বা পাতার মর্মধ্বনি তার কাছে বাঘিনী আসার শব্দের ইঙ্গিত বলে মনে হচ্ছিল। আরো 20 মিনিট অতিবাহিত হলো। হঠাৎ কিদওয়াই ব্যাঘ্র গর্জনের মৃদু শব্দ শুনতে পেলেন। এত কাছ থেকে শব্দ আসছিল যে তিনি পেছনে তাকাতে সাহস পেলেন না। 2 মিনিটের মধ্যে বন্ধুবর বাঘটিকে নড়াচড়া করতে দেখলেন। এক মুহূর্তের মধ্যে বাঘিনী কিদওয়াইয়ের সামনে এসে দাঁড়ালো। তারপর বাঘিনীর দৃষ্টি অনুসন্ধানরত ছিল এবং মুখের উপর যেন সন্দেহের ছায়া ফুটে উঠেছিল। বাঘিনী শিকার সম্বন্ধে কিদওয়াই পরে এভাবেই বর্ণনা দিলেন। আমার চেয়ে প্রায় 30 গজ দূরে বাঘিনী সোজা হয়ে দাঁড়িয়ে রইল। সমস্ত স্থানটি যেন সে সন্দিগ্ধ ও ক্ষুব্ধ হয়ে পর্যবেক্ষণ করতে আরম্ভ করল। আর 1 পা অগ্রসর হলেই আমি আমার লক্ষ্য স্থির করব, এই সংকল্প করে বন্দুক কাঁধে নিয়ে আমি অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম। অকস্মাৎ বাঘিনী পশ্চাতে কিছু আছে সন্দেহ করে দেখার জন্য পেছন দিকে ফিরে তাকালো, আর আমিও এই সুযোগে গুলি নিক্ষেপ করলাম। বাঘিনী গড়িয়ে পড়ল এবং আর একবার ডিগবাজি খাওয়ার আগে আরেকটি গুলি তার কাঁধ ফুটো করে দেহের মধ্যে ঢুকে গেল। আর এভাবেই তার জীবনের সমাপ্তি ঘটল।